প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো চলে যাই আজকে আমাদের মূল আলোচনায়। আমরা পড়ছিলাম বাংলা দ্বিতীয় পত্রের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সোজা একটা টপিক, ব্যাকরণিক শব্দ শ্রেণী, তাই তো? এবং এখানে এসে বিশেষ্য এর শ্রেণী বিভাগ আমরা পড়েছি। আমার মনে হয় আমাদের আর অসুবিধা হবে না, কি বলো? অসুবিধা হবে না, যেহেতু আমরা বিশেষ্য পড়েছি, নাম পড়েছি, কোনো কিছুর নামে বিশেষ্য, তাই না? তাহলে আজকে আবারও নাম পড়বো, অর্থাৎ নামের পরিবর্তে যেটা বসবে। তাহলে আজকে আমরা পড়বো কি? আজকে আমরা পড়বো সর্বনাম, তাই না? ইংরেজিতে কি বলে? প্রোনাউন, তাই তো? আমরা জানি সবাই। সর্বনামের আবার পড়ার কি আছে, আমরা তো পারবো, কি বলো, তাই না? অবশ্যই পারবো। হ্যাঁ, তাহলে দেখো এর মধ্যে কিন্তু সংজ্ঞা অন্তর্নিহিত আছে, যে সর্বপ্রকার নামের পরিবর্তে যে শব্দটা বসবে তাকেই বলা হবে সর্বনাম। আমরা জানি যে যেটাকে আমরা আগে পদ বলে পড়ে এসেছি, এখন বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাংলা ব্যাকরণে এটাকে বলা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, এই নামে অভিহিত করা হচ্ছে। হ্যাঁ, তো এই যে সর্বনাম, এটা হচ্ছে নামের পরিবর্তে বসবে। নাম মানেই বিশেষ্য, তাহলে বিশেষ্যের পরিবর্তে যে শব্দশ্রেণী বসে। আমরা জানি যে সর্বনাম ইতঃপূর্বে ব্যবহৃত বিশেষ্যের প্রতিনিধি স্থানীয় শব্দ। যে বিশেষ্যটা ব্যবহৃত হয়ে গেছে, পরবর্তীতে তার প্রতিনিধিত্ব করবে যে শব্দগুলো, সেগুলোকেই বলবো আমরা সর্বনাম। বুঝতে পেরেছো? এই জন্য আমরা বলতে পারি যে বিশেষের পরিবর্তে যে শব্দশ্রেণী বসে তাকে বলা হয় সর্বনাম। আসলে আমি বলতে গেলে তোমাদের একটু বিরক্ত লাগবে। সর্বনামের সংজ্ঞা কি তোমরা পারবে এবং তোমরা নিজেদের মতো করে লিখবে, ঠিক আছে? তাহলে কি বললাম? সর্বনামের সংজ্ঞা একটা সুন্দর করে একটা সংজ্ঞা তোমরা আয়ত্ত করে রাখবে এবং তোমরা পারবে। দেখো, সর্বনাম থেকে আমি বলছি যে সর্বপ্রকার নামের পরিবর্তে যে শব্দশ্রেণী বসে তাকেই বলা হয় সর্বনাম। অর্থাৎ সর্বনামটা হচ্ছে ইতঃপূর্বে ব্যবহৃত বিশেষ্যের প্রতিনিধি স্থানীয় শব্দ। এটি বাক্যে কিন্তু বিশেষ্যের অনুরূপ ভূমিকায় পালন করবে। বাক্যে কি করবে? বিশেষ্যের অনুরূপ ভূমিকায় পালন করবে। এই জন্য বলা হয় বিশেষের পরিবর্তে যে শব্দ বসে, যে শব্দশ্রেণী বসে, তাকেই বলা হয় সর্বনাম। অনেকগুলো কথা বললাম। সর্বপ্রকার নামের পরিবর্তে যে শব্দশ্রেণী বসে তাকে সর্বনাম বলে, ঠিক আছে? আবার আমরা বলতে পারি যে সর্বনাম সাধারণত ইতঃপূর্বে ব্যবহৃত বিশেষ্যের প্রতিনিধি স্থানীয় শব্দ। যেহেতু বাক্যে এটি বিশেষ্যের অনুরূপ ভূমিকায় পালন করে, তাই বলা যায় বিশেষ্যের পরিবর্তে যে শব্দশ্রেণী ব্যবহৃত হয় তাকেই বলা হয় সর্বনাম। উদাহরণ দিতে হবে? আমার মনে হয় আমরা পারবো, ঠিক আছে তো? তাহলে আমরা এটা পারবো। এখন এই সর্বনামের প্রকারভেদে আসি। তোমরা পড়ে এসছো সর্বনাম, তোমরা এর আগে ঢালাওভাবে পড়ে এসেছো 10 প্রকার। এখনো দেখবে বেশ কিছু ব্যাকরণে বলা আছে সর্বনাম 10 প্রকার, কিন্তু এইখানে আমি আসলে বাংলা একাডেমির ব্যাকরণ অনুযায়ী বলছি যে এখানে একটু ভিন্নতা আছে। বুঝতে পেরেছো? তুমি সরাসরি নির্দিষ্ট করো না যে সর্বনাম 10 প্রকার, এভাবে মনে হয় না লেখাটা বেশি ভালো হবে। কেননা এইখানে কিন্তু বৈয়াকরণিকগণ, বুঝতে পেরেছো, যে বিভিন্ন জন বিভিন্ন আঙ্গিকে ভাগ করেছেন। তাই আসলে তোমাকেও সরাসরি সুনির্দিষ্ট না করে একটু টেকনিক্যালি এড়িয়ে গেলে বেশি ভালো হয়। বুঝতে পেরেছো? কিভাবে এড়াবো, মানে কিভাবে আমরা এই জায়গাগুলো আসলে রিকভার করব। হ্যাঁ, আমাদের দোষ যদি কেউ ধরতে না পারে, দোষ যেন কেউ না ধরতে পারে, সেই অনুযায়ী কাজগুলো করব। তাই সর্বনামের যখন আমরা শ্রেণী বিভাগে আসছি, তাই আমরা সরাসরি এখানে বলবো না যে সর্বনাম 10 প্রকার, আমরা এটা বলবো না। সর্বনামকে বিভিন্ন আঙ্গিকে ভাগ করা হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে ভাগ করা হচ্ছে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হচ্ছে। তো অধিকাংশ বৈয়াকরণিকের মত হচ্ছে এরকম যে সর্বনামকে 3টি মানদণ্ডের ভিত্তিতে ভাগ করা যায়। কি বললাম? 3টি মানদণ্ডের ভিত্তিতে কিন্তু ভাগ করেছেন, অর্থাৎ 3টি বিষয়ের উপর বেসিস করে ভাগ করেছেন, অর্থাৎ 3 দৃষ্টিকোণ থেকে ভাগ করেছেন। এবং দৃষ্টিকোণগুলো কি কি দেখো, আমরা যদি দেখি দৃষ্টিকোণগুলো হচ্ছে এই রকম। আমরা এভাবে বলতে পারি, একটা হচ্ছে অর্থভেদে ভাগ করেছেন। ওরে বাপরে, একটা ভাগ করেছেন কিন্তু অর্থভেদে, অর্থাৎ অর্থগত একটা ভাগ। অর্থাৎ যে সর্বনামগুলো আমরা ব্যবহার করি
এগুলো আসলে অর্থের উপর ভিত্তি করে যেগুলো ব্যবহার করছি, অর্থটাকে প্রায়োরিটি দিয়ে ব্যবহার করছি, সেই অনুযায়ী একটা ভাগ। বুঝতে পেরেছো? আরেকটা ভাগ হচ্ছে দেখো অন্বয়গত, অন্বয়গত বা অন্বয় ভেদে ভাগ, অন্বয় ভেদে ভাগ বা অন্বয়গত বলতে পারি আমরা। এই অন্বয় কথাটার অর্থই কিন্তু সম্পর্ক। এমন কিছু সর্বনাম ব্যবহার করি যা বাক্যে শুধু সম্পর্ক সাধন করে দেয়। ধরো একটা বাক্যাংশের সাথে অপর একটা বাক্যাংশ বা বাক্যস্থিত শব্দগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে দেয়। বুঝতে পেরেছো? এমন বেশ কিছু সর্বনাম আছে। তা এগুলা আসলে সম্পর্কের ভিত্তিতে শ্রেণী বিভাগ। বুঝতে পেরেছো? তাই বলা হচ্ছে অন্যয়ের উপর ভিত্তি করে সর্বনামকে ভাগ করা যায়। আর আরেকটা ভাগ হচ্ছে বলা হচ্ছে পক্ষ, পক্ষভেদে, পক্ষভেদে একটা ভাগ আছে। তো এখন এখানে দেখবার বিষয় যে পক্ষভেদটা কি। এর আগে তো আমরা এরকম নাম শুনিনি, তাই তো? আমরা শুনিনি। মাথায় রাখবে এটা হচ্ছে ওই যে পুরুষ অনুযায়ী ভাগ। কি বলছি? পুরুষ অনুযায়ী ভাগ, অর্থাৎ পার্সনগত ভাগ। ওই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, অর্থাৎ বাংলায় যেটাকে বলছি আমরা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ, তাই না? তো আমরা এর আগে আমরা পড়ে এসেছি পুরুষ অনুযায়ী, পুরুষ বলে পড়ে এসেছি, তাই না? এখন বাংলা একাডেমি কর্তৃক প্রণীত যে প্রমিত ব্যাকরণ, এখানে এসে একটু ভিন্নতা, যে পুরুষ শব্দটার মধ্যে একটু কেমন জানি দেখায়, তাই না বলো? তাই পুরুষ না বলাটাই শ্রেয়। বুঝতে পেরেছো? এখানে যেন কাউকে কোনোভাবে অবজ্ঞা করা হয়, তো এটা না বলে আমরা আসলে পক্ষ বলি, এটাই বেশি ভালো হবে। আসলে কোন পক্ষের সর্বনাম, বুঝতে পেরেছো? ঠিক এই অনুযায়ী এখন আর পুরুষ না বলে তাকে বলা হচ্ছে পক্ষ। যদিও আমরা সবাই উচ্চারণ করি পক্ষ, কিন্তু অয়ের পরে যদি যুক্তক্ষ থাকে তাহলে অয়ের উচ্চারণ সংবৃত হয়, ও হয়। এটা উচ্চারণে তোমরা শিখবা। তাই পক্ষভেদে, অর্থাৎ তোমরা পক্ষ বলতে পারো, তবে বলা উচিত পক্ষ। তাহলে পক্ষ মানে কিন্তু কোন পক্ষের সর্বনাম, অর্থাৎ কোন পুরুষ, এটা পার্সন অনুযায়ী ভাগ। তাহলে দেখো এইটা আসলে সর্বনামের শ্রেণী বিভাগে এসে সর্বনাম যে তিন প্রকার এটা বলছি না, বা প্রধানত তিন ভাগে ভাগ করে এটাও বলছি না। বলছি কি তিনটি মানদণ্ডের উপর ভিত্তি করে সর্বনামকে ভাগ করা যায়, অথবা তিন দৃষ্টিকোণ থেকে সর্বনামকে ভাগ করা যায়, অথবা তিনটি বিষয়ের উপর বেসিস করে সর্বনামকে, বিষয়ের উপর ভিত্তি করে সর্বনামকে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে অর্থানুসারে, অর্থাৎ অর্থের উপর ভিত্তি করে। আরেকটা হচ্ছে অন্যয় অনুসারে, অর্থাৎ সম্পর্কের উপর ভিত্তি করে। আরেকটা হচ্ছে পক্ষ অনুসারে, অর্থাৎ পক্ষ ভেদে। ঠিক আছে তো? অর্থাৎ পুরুষ অনুযায়ী সর্বনামের শ্রেণী বিভাগ। তাহলে এই তিনটা দৃষ্টিকোণ হচ্ছে সর্বনামকে ভাগ করার, অর্থাৎ সর্বনামকে এই তিনটি মানদণ্ডের উপর ভিত্তি করে ভাগ করা হচ্ছে। তাহলে দেখো শ্রেণী বিভাগে একটু কৌশলী হবে। বুঝতে পেরেছো? সরাসরি বলে দিও না যে সর্বনাম 10 প্রকার, হয়তো নাম্বার দেবে কিন্তু 5-এ 5 হয়তো নাও দিতে পারে। কেননা আসলে বিভিন্ন জন বিভিন্ন মতের, এটা স্বাভাবিক। এখন কে কোন মতটাকে গ্রহণ করবে এটা বলা বড় মুশকিল। তাই তুমি যখন এই ভেদে ভাগগুলো দেখাবে সেই ক্ষেত্রে আর বলার কিছু থাকে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে বলার কিছু থাকে না। তাই তোমরা সর্বনামের শ্রেণী বিভাগ যখন দেখাবে, আমি বারবারই বলছি, তখন কি করবে? তোমরা বলবে যে সর্বনামকে সাধারণত তিনটি মানদণ্ডের উপর ভিত্তি করে ভাগ করা হয়, বা তিন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়, বা তিনটি বিষয়ের উপর ভিত্তি করে সর্বনামকে ভাগ করা হয়। যেমন একটা হচ্ছে অর্থভেদে, আরেকটা অন্যয় ভেদে, আর আরেকটা হচ্ছে পক্ষভেদে। বুঝতে পেরেছো? আচ্ছা, গেল। তাহলে এটা হচ্ছে সর্বনামকে ভাগ করার তিনটা আঙ্গিক। এটা সর্বনামের আসলে শ্রেণী বিভাগ সরাসরি না, প্রকার না, তিনটি বিষয়ের উপর বেসিস করে সর্বনামকে ভাগ করা হচ্ছে। আমি বারবারই বলছি, গেল। তাহলে সর্বনামকে ভাগ করার একটা আঙ্গিক হচ্ছে অর্থ, অর্থাৎ অর্থটাকে প্রায়োরিটি দিয়ে সর্বনামকে ভাগ। ঠিক আছে? তাহলে এই অর্থানুসারে সর্বনামের এখন ভাগে চলে আসি। অর্থভেদে সর্বনামের ভাগটা আমরা দেখব। তাহলে সর্বনামের ভাগটা দেখছি আমরা কিন্তু অর্থানুসারে। তাহলে আমরা বলতে পারি অর্থগতভাবে, ঠিক আছে, অর্থ ভেদে সর্বনামের তাহলে অর্থভেদে সর্বনামের শ্রেণীবিভাগ, অর্থাৎ অর্থানুসারে বা অর্থের উপর ভিত্তি করে সর্বনামের শ্রেণীবিভাগ। এই ক্ষেত্রেও কিন্তু পণ্ডিতগণ একমত হননি। কেউ ভাগ করেছেন 5 ভাগে, কেউ ভাগ করেছেন 7 ভাগে, কেউ ভাগ করেছেন আরো বেশি ভাগে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কথা থাকে যে আসলে আমরা তাহলে অর্থানুসারে সর্বনাম কয় প্রকার, এটা কিভাবে বলবো? তুমি একটু টেকনিক্যালি এড়াই যাবে, যে তুমি অ্যান্সারগুলো এরকম ভাবে দিবে যে অর্থানুসারে সর্বনামকে
বিভিন্নভাবে শ্রেণীকরণ করা হয়ে থাকে। যেমন বলে কয়েকটা ভাগ দিয়ে দিলে, বা তুমি বললে যে অর্থানুসারে সর্বনামকে নিম্নলিখিতভাবে শ্রেণীকরণ করা যায়। বুঝতে পেরেছো? দেখো তুমি সুনির্দিষ্ট করলে না, একটু এড়ায়ে গেলে, গিয়ে তোমার যে কয়টা সম্ভব, যে কয়টা মনে থাকলো সেই কয়টা তুমি অ্যান্সারে লিখে দিলে। বুঝতে পেরেছো? তাই তুমি এখানে সুনির্দিষ্ট করবে না। আমি বারবার বলছি যে অর্থানুসারে সর্বনামের যে শ্রেণী বিভাগটা তুমি দেখাবে, বা অর্থগতভাবে সর্বনামের যে শ্রেণী বিভাগটা তুমি দেখাবে, এখানে সুনির্দিষ্ট করবে না, তাহলে তোমার সুবিধাটা হবে বেশি। আমি কি বলছি? তোমার সুবিধাটা হবে বেশি। তাই তুমি কি বলবে যে অর্থানুসারে সর্বনামকে নিম্নলিখিতভাবে শ্রেণীকরণ করা যায়, অথবা তুমি বলতে পারো যে অর্থানুসারে সর্বনামকে নানাভাবে ভাগ করা হয়, অথবা তুমি বলতে পারো অর্থানুসারে সর্বনাম বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তাহলে দায়ভারটা তোমার উপর পড়লো না। এর মধ্যে থেকে তুমি যে কয়টা প্রকার দেখাতে পারলে দেখিয়ে দিলে। বুঝতে পেরেছ? এখন আমরা এই অর্থভেদে সর্বনামের শ্রেণী বিভাগে চলে আসি। আচ্ছা, এই শ্রেণী বিভাগে এসে আমরা কি করব? যেগুলো না দিলেই না, তার মধ্যে আমরা একটা দিতে পারি কি? আমরা একটা দিতে পারি ব্যক্তিবাচক। পড়ে এসেছো তোমরা, এগুলো কিন্তু অর্থের উপর ভিত্তি করে ভাগ করা হচ্ছে। ব্যক্তিবাচক সর্বনাম, ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম কি আগে তোমরা পড়ে এসেছো, তাই না? যে ব্যক্তির পরিবর্তে যে সর্বনাম ব্যবহৃত হচ্ছে। বুঝতে পেরেছো? অর্থাৎ এই শ্রেণী বিভাগটা, এই ব্যক্তিবাচক শ্রেণী বিভাগটা কিন্তু আসলে এটা ওই পক্ষের উপর ভিত্তি করেই, অর্থাৎ পার্সনের উপর ভিত্তি করেই সর্বনামের শ্রেণী বিভাগ। বুঝতে পেরেছো? এই প্রকারটা ওইটার উপর ভিত্তি করেই হয়। তুমি বলতে পারো যে সর্বনাম ব্যক্তিবাচক শব্দের পরিবর্তে বসে, যে সর্বনাম ব্যক্তিবাচক শব্দের পরিবর্তে বসে, বা যে সর্বনাম পক্ষানুসারে বসে, বুঝতে পেরেছো, বা পক্ষভেদে বসে, তাকে বলা হয় কিন্তু ব্যক্তিবাচক সর্বনাম। তাহলে আমরা বলতে পারি যে সর্বনাম ব্যক্তিবাচক মানে শব্দের পরিবর্তে বসে, ব্যক্তিবাচক শব্দের পরিবর্তে বসে, যে সর্বনাম ব্যক্তিবাচক শব্দের পরিবর্তে বসে তাকে বলা হয় ব্যক্তিবাচক সর্বনাম। বা যে সর্বনাম পক্ষানুসারে ব্যবহৃত হয় তাকে বলা হয় কিন্তু ব্যক্তিবাচক সর্বনাম। কোনগুলো? দেখো, আমরা যদি বলি কথার কথা, দেখো আমি, তুমি, ঠিক আছে, সে, আপনি, তাহলে কি দেখো তো, এগুলা কি পক্ষানুসারে না, পার্সন অনুযায়ী বসলো না, এবং ব্যক্তির পরিবর্তে বসছে না? তাই এই সর্বনামগুলোকে বলা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। তাহলে যে সর্বনাম ব্যক্তিবাচক শব্দের পরিবর্তে বসে তাকে বলা হয় ব্যক্তিবাচক সর্বনাম। আমার মনে হয় তোমরা পারবে। ঠিক আছে, তোমরা বাক্যের মাধ্যমে উদাহরণ দিতে পারো বা এইভাবেও দিতে পারো। বুঝতে পেরেছো? তাহলে ব্যক্তিবাচক সর্বনাম কি, আমার মনে হয় তোমাদের অসুবিধা হবে না এবং তোমরা পারবে। ঠিক আছে তো? আচ্ছা, এরপরে আমরা চলে আসি, দেখো অর্থটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এগুলাতে এসে, বুঝছো? তাহলে আরেকটা বলা হচ্ছে আত্মবাচক সর্বনাম। তাহলে আত্ম মানে কি? আত্ম মানে নিজ। খুব ভালো করে বুঝতে হবে যে আত্ম কি। আত্ম মানে কিন্তু নিজ, তাই না? বলো। তাহলে আত্মবাচক সর্বনাম কোনগুলো? আত্মবাচক সর্বনাম হচ্ছে যে কর্তা নিজেই কোনো কাজ করছে। কি বললাম? যে কর্তা নিজেই কোনো কাজ করছে, এই ভাবটি বোঝানোর ক্ষেত্রে যে সর্বনামটা ব্যবহার করা হয় তাকেই বলা হয় কিন্তু আত্মবাচক সর্বনাম। বারবারই বলছি, ইংরেজিতে যদি তোমরা মেলাও তাহলে এটাকে মনে হয় বলা হয় পার্সোনাল প্রোনাউন, যেটাকে বলে। আমার মনে হয় সেই প্রোনাউনটা এটা। তোমরা প্রোনাউনের শ্রেণী বিভাগে পড়ে এসেছো, ঠিক সেই অনুযায়ী পার্সোনাল প্রোনাউন এটা হবে। আর আত্মবাচক সর্বনাম, এটা ইংরেজির সঙ্গে যদি তোমরা মিল করাও তাহলে আমার মনে হয় যে ওই যে রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা আছে, বুঝতে পেরেছো, আমার মনে হয় ওইটা হতে পারে। বুঝতে পেরেছো? তাহলে আত্মবাচক সর্বনাম কি? কর্তা নিজেই কোনো কাজ করছে, এই ভাবটি বোঝানোর ক্ষেত্রে যে সর্বনামটা ব্যবহার করা হয় সেই ক্ষেত্রেই বলা হয় আত্মবাচক সর্বনাম। কর্তা নিজেই কোনো কাজ করছে, এই ভাবটি বোঝানোর ক্ষেত্রে যে সর্বনাম ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় তাকে বলা হয় কিন্তু আত্মবাচক সর্বনাম, তাই না? বলো। দেখো, আমরা যখন বলছি নিজ, মাইসেলফ যেটাকে বলে, তাই না? বলো, নিজ। তারপর আমরা যখন বলছি স্ব, বা আমরা যখন বলছি খোদ, বুঝছো, বা আমরা যখন বলছি স্বয়ং, স্বয়ং মানেই নিজ। বুঝতে পেরেছো? বা আমরা যখন বলছি আরো অনেক অনেক বলতে পারি, কিন্তু অনেক বলতে পারি।
যেমন যে আমি নিজে কাজটি করেছি, তাহলে দেখো আমি নিজে কাজটি করেছি, আমি কোথায় চলে গেল, নিজে কোথায় চলে আসলো, যাত্রীরা আসনে গিয়ে বসলো বা আসনে গিয়ে বসলো। যদিও কে নিয়ে একটু দ্বিমত আছে, কারণ পরবর্তীতে ব্যতিহারিক বা পারস্পরিক সর্বনাম বলে একটা বিষয় আছে। তো যাই হোক ওইখানে গিয়ে আমরা ক্লিয়ার হব। তো যাই হোক তাহলে দেখো এটা কিন্তু কর্তা নিজেই কাজ করছে এই অর্থে বোঝাচ্ছে। তাহলে এটাও দেখো আত্মবাচক সর্বনাম। আমরা যদি বলি খোদ প্রধানমন্ত্রী কাজটি করেছেন, তাহলে দেখো খোদ বলতেই আসলে প্রধানমন্ত্রী নিজে কাজটি করেছেন এই অর্থে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, স্বয়ং তুমি এটা বললে, তাহলে দেখো যে বললো তার দেখো প্রতিনিধিত্ব হিসেবে কাজ করছে এটা, এবং দেখো কর্তা নিজেই কাজ করছে এই ভাবটি বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তাহলে দেখো আত্মবাচক সর্বনাম সেগুলাই যেগুলো হচ্ছে কর্তা নিজেই কোনো কাজ করছে এই ভাবটি বোঝানোর ক্ষেত্রে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকেই বলা হয় আত্মবাচক সর্বনাম। বাবা এগুলো কিন্তু জানতে হবে, বুঝছো? এগুলো না জানলে কিন্তু পারবে না। অনেক সময় তোমাদের বাক্য দিবে, বাক্য দিয়ে আন্ডারলাইন করবে, করে বলবে যে নিচের রেখাঙ্কিত শব্দের শব্দশ্রেণী নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু মুশকিলে পড়বে। তাই তোমাকে দেখতে হবে যে কোনগুলো ব্যক্তিবাচক কোনগুলো আত্মবাচক। দেখো ডিফারেন্স আছে কিনা, পরিবর্তন আছে কিনা। অবশ্যই পরিবর্তন আছে এবং পরিবর্তন থাকবে, এটা স্বাভাবিক। বুঝতে পেরেছো? এটা লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে দেখো ব্যক্তিবাচক হচ্ছে ব্যক্তির পরিবর্তে যে সর্বনাম বসছে। এখন যদি বলো এটা কি ব্যক্তির পরিবর্তে বসেনি, হ্যাঁ অবশ্যই বসেছে, কিন্তু এটাকে নিজেকে প্রকাশ করতে বসেছে। বুঝতে পেরেছো? তাই এগুলোকে বলছে আত্মবাচক আর এগুলোকে বলছে আমরা ব্যক্তিবাচক। আমার মনে হয় পারবে, বুঝতে পেরেছো, এবং অসুবিধা হবে না। তাহলে গেল ব্যক্তিবাচক, তারপর আত্মবাচক, তাই না? এরপরে যদি আমরা চলে আসি অন্যবাচক বা অন্যাদিবাচক। বাবা বিভিন্ন বই বিভিন্নভাবে নামকরণ করা আছে, বুঝছো? তুমি খালি জিনিসটা জেনে নেবে, নিয়ে তোমার সুবিধা যেটা হবে ঠিক সেই অনুযায়ী পড়বে। সোজা, কিন্তু আমি বলেছি খুবই সোজা একটা অপশান ধরবো আমরা এখন। ঠিক আছে, এই অনুযায়ী কিন্তু আমরা এটা পড়ছি, খুবই সোজা এবং খুবই সোজা। তাহলে দেখো অন্যাদিবাচক বা অন্যবাচক সর্বনাম। তাহলে অন্যাদিবাচক বা অন্যবাচক সর্বনাম কি? দেখো নিজ ভিন্ন অন্য কোনো ব্যক্তির পরিবর্তে যে সর্বনামটা বসে, নিজ ভিন্ন অন্য কোনো ব্যক্তিকে বোঝাতে, নিজ ভিন্ন অন্য কোনো ব্যক্তিকে বোঝাতে যে সর্বনাম বসে তাকেই বলা হয় অন্যাদিবাচক সর্বনাম। বুঝতে পেরেছো? এখন দেখো যদি বলা হয়, কথার কথা এখানে বলা হলো কি অন্য, এই যে অন্য বলা হলো, অন্য একটা সর্বনাম। কিন্তু যদি বলা হয় যে অন্যে পারলে তুমি পারবে না কেন, তোমাদের বাবা মাকে প্রায় প্রায় বলতে শুনি যে অমুকের মেয়েটা না এত ভালো রেজাল্ট করছে, তুই কেন পারছিস না, তাহলে অমুক বলা হলো। ঠিক আছে, যে অন্যে করে করুক তুই করবি না কিন্তু, তাহলে দেখো অন্য। তাহলে নিজ ভিন্ন অন্য কোনো ব্যক্তির পরিবর্তে যে সর্বনামটা বসছে তাকেই বলা হচ্ছে অন্যাদিবাচক সর্বনাম। তাহলে দেখো যখন আমরা বলছি অপর, অপরে করুক তুমি করো না, বা আমি বলছি সে আমার আপন না পর, তাহলে এটাও কিন্তু সর্বনাম। বুঝতে পেরেছো? তাহলে অন্য, অপর, পর, অমুক, তমুক এগুলোও কিন্তু সর্বনাম। অমুক তমুক এগুলোও সর্বনাম, যে অমুকের মেয়ে তমুকের ছেলে বলে কিন্তু। তাহলে এগুলা কিন্তু দেখো অন্যাদিবাচক, অন্যকেই নির্দেশ করে। তাই বলা হচ্ছে যে নিজ ভিন্ন অন্য কোনো ব্যক্তিকে বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকেই বলা হয় অন্যাদিবাচক বা অন্যবাচক সর্বনাম। তাহলে দেখো তিনটার মধ্যে দেখো ডিফারেন্স আছে না? তাহলে তোমাকে তো এগুলো মনে রাখতে হবে, তাই না? এবং এগুলো পড়ে এসেছো নবম দশমে, আমার মনে হয় তোমরা পড়ে এসেছো। তাহলে ব্যক্তিবাচক কি? ব্যক্তির পরিবর্তে। আত্মবাচক কি? কর্তা নিজেই কোনো কাজ করছে এই ভাবটি বোঝানোর ক্ষেত্রে। অন্যাদিবাচক কি? নিজ ভিন্ন অন্য কোনো ব্যক্তিকে বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হচ্ছে তাকেই বলা হচ্ছে অন্যাদিবাচক বা অন্যবাচক সর্বনাম। দেখো কোনোটাকে কোনোটার সাথে যাচ্ছে, একটু ভিন্নতর না, এবং এগুলোকে অর্থকে প্রায়োরিটি দিয়ে না। বুঝতে পেরেছো? তাই তুমি সরাসরি নির্দিষ্ট করো না 8 প্রকার বা 10 প্রকার। বুঝতে পেরেছো? এটা কখনোই বলবে না। তারপরে আমরা চলে আসি আরো কিছু সর্বনামে চলে আসি। বুঝতে পেরেছো? তাহলে এখানে যদি আসি আমরা, ঠিক আছে, আরেকটা ভাগে দেখো সাকল্যবাচক। সাকল্যবাচককে তুমি বলতে পারো সমষ্টিবাচক। কি বললাম? সাকল্যবাচককে তুমি বলতে পারো সমষ্টিবাচক সর্বনাম। কি বললাম? সাকল্যবাচককে বলতে পারো সমষ্টিবাচক সর্বনাম বা সকল
মানে মানে সকল বাচকও বলে অনেক সময়। তাহলে সাকল্যবাচক বা সমষ্টিবাচক সর্বনাম, বুঝতে পেরেছো? তাহলে সাকল্যবাচক সর্বনাম কোনগুলো দেখবার বিষয়। তাহলে দেখো এই সাকল্যবাচক বা সমষ্টিবাচক সর্বনাম কি, দেখো কোনো ব্যক্তি বস্তু বা ভাবের সামগ্রিক সমষ্টি বোঝাতে, কি বলছি, কোনো ব্যক্তি বস্তু বা ভাবের সামগ্রিক সমষ্টি বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে বলা হয় কিন্তু সাকল্যবাচক বা সমষ্টিবাচক সর্বনাম। এখন আমি বলছি সবাই এসো, যখন বলছি যে একটু মিক্সড করি তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? যখন বলছি সবাই এসো, সবাই এসো, তাহলে এই সবাই কি তোমাদের প্রতিনিধিত্ব করছে না? তাহলে এটা তো সর্বনাম এবং এটা দ্বারা একক কোনো কিছুকে নির্দেশ করছে না, তাহলে এটা সমষ্টিবাচক অবশ্যই। তাহলে সবাই, পাখি সব করে রব রাতি পোহাইল, তাহলে সব পাখিদের প্রতিনিধিত্ব করছে সব, তাই না বলো? তারপর আমরা যদি বলি যে সমুদয়, কথার কথা, সমুদয়, দেখো ওরে বাপরে আমার সমুদয় সম্পত্তি চলে গেল, তাহলে সম্পত্তিগুলোর কি সমষ্টি নির্দেশ করছে এবং তাদের প্রতিনিধি হিসেবে ব্যবহার হচ্ছে সমুদয় শব্দটা, তাই না বলো? তাহলে সমুদয় সম্পত্তি আমার চলে গেল, তাহলে দেখো এই যে সবাই, সব, সকল, সমূহ, সমুদয়, এগুলো সবই কিন্তু সাকল্যবাচক বা সমষ্টিবাচক সর্বনাম, ঠিক আছে না? তাহলে দেখো কোনোটা কি কোনোটার সঙ্গে মিলছে এবং দেখো তো অর্থটাকে প্রায়োরিটি দিয়ে ভাগ করা হচ্ছে এবং এগুলো তোমরা পড়ে এসেছো, অবশ্যই পড়ে এসেছো। তাহলে দেখো ব্যক্তিবাচক কি, ব্যক্তির পরিবর্তে, অর্থাৎ এগুলা কিন্তু আসলে যে পার্সন অনুযায়ী বসছে, যদিও ওই অনুযায়ী ভাগ আরেকটা আছে কিন্তু ওইগুলোর উপর ভিত্তি করে কিন্তু ব্যক্তিবাচক সর্বনাম, ওইগুলো সবগুলোই ব্যক্তিবাচক। আত্মবাচক, কর্তা নিজেই কোনো কাজ করছে। উন্নাদিবাচক, নিজ ভিন্ন অন্য কোনো ব্যক্তিকে বোঝাতে যে সর্বনাম সেটাই উন্নাদিবাচক সর্বনাম। সাকল্যবাচক, ঠিক আছে, কোনো ব্যক্তি বস্তু বা ভাবের সামগ্রিক সমষ্টি বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকেই বলা হয় কিন্তু সাকল্যবাচক সর্বনাম। সব, সকল, সমূহ, সবাই, সমুদয়, তাবৎ, হ্যাঁ, ঠিক আছে, যাবতীয়, এগুলো সবই কিন্তু সাকল্যবাচক সর্বনাম, ঠিক আছে? অসুবিধা হবে? পারবে আমার বিশ্বাস। তাহলে এরপরে এখানে কি ধরবে, আমি চেষ্টা করি, তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখতে এখনো পাবে অনেক দূর। এরপরে যদি আসি সাকল্যবাচক সর্বনাম, আচ্ছা এরপরে আমরা বলতে পারি না পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম বলে একটা সর্বনাম তোমরা পড়ে আসনি? পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম কি বলা হচ্ছে? পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম। তাহলে আমরা একটু লিখে ফেলি, কি পারস্পরিক, অনেকে বলে পারস্পরিক, পারস্পরিক না, পরস্পর যুক্ত ইক হবে পারস্পরিক, বুঝতে পেরেছো? পারস্পরিক, পারস্পরিক বা ব্যতিহারিক, বুঝতে পেরেছো? ব্যতিহার, যেটা ব্যতিহার শব্দটা তোমরা বুঝো কিন্তু। তাহলে পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম, তাহলে পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম কি? এটা এককভাবে হবে, দুপক্ষের সহযোগে, সবসময় লক্ষ্য রাখবে, দুপক্ষের সহযোগে বা পরস্পর নির্ভরতা বোঝাতে, দুপক্ষের সহযোগে বা পরস্পর নির্ভরতা বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে বলা হয় কিন্তু পারস্পরিক সর্বনাম, ঠিক আছে? যেমন আমরা ব্যবহার করতে পারি, এখানে ব্যবহার করতে পারি যে ওরা পরস্পর বন্ধু, তাহলে দেখো আমরা বলছি পরস্পর, পরস্পর একটা সর্বনাম, যখন বলছি ওরা পরস্পর বন্ধু তাহলে দেখো তাদের প্রতিনিধিত্ব করছে পরস্পর এবং এটা একা সম্ভব না। যখন বলা হচ্ছে ধরো তোমরা ঝগড়াঝাটি লেগে গেছো, এখন দুইজন আমাকে এসে বা তোমরা এসে আমাকে বললে যে স্যার এরকম এরকম ঘটনা, এখন আমি এই ঝামেলার মধ্যে যেতে চাচ্ছি না, তখন আমি বলছি যে বাবা তোমরা নিজেরা সমস্যাটা মিটিয়ে ফেলো। তো যখন বলা হলো নিজেরা সমস্যাটা মিটিয়ে ফেলো, তো কি রিপিট করলাম না? তাহলে দুপক্ষের সহযোগে হচ্ছে না, তাহলে এটা কি পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম নয়? বুঝতে পেরেছো? বা ধরো একটা কথার কথা যে একটা ফ্যান চলতে চলতে হঠাৎ করে থেমে গেল, হ্যাঁ, কিছুক্ষণ পর দেখছি যে আবার চলছে, ঠিক আছে, তখন আমি বলছি আপনা আপনি ঠিক হয়ে গেল ফ্যানটা, বা আপনা আপনি সব ঠিক হয়ে গেল। তো যখন বলছি আপনা আপনি, দেখুন আপন, যখন সরাসরি আপন বা আপনি বলা হচ্ছে তখন কিন্তু আমরা এই আত্মবাচক সর্বনামে নিচ্ছি, কিন্তু যখন রিপিট করছি যে আপনা আপনি সব হয়ে গেল তখন কিন্তু সেটা পারস্পরিক সর্বনাম হয়ে গেল। তাহলে পরস্পর, বা দেখো আমরা বলছি নিজ নিজ, ঠিক আছে, নিজ নিজ,
বা যখন বলছি নিজেরা নিজেরা, বা যখন বলছি আপনা আপনি, রিপিট হবে, লক্ষ্য রাখবে, সেগুলোই কিন্তু আসলে পারস্পরিক সর্বনাম বা ব্যতিহারিক সর্বনাম। তাহলে কি, দুপক্ষের সহযোগে বা পরস্পর নির্ভরতা বোঝাতে, দুপক্ষের সহযোগে বা পরস্পর নির্ভরতা বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয়, যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম। ঠিক আছে তো বাবা? সংজ্ঞা এবং উদাহরণ মনে রাখতে হবে, মাথায় রাখবে। সংজ্ঞা দিলে এক, উদাহরণ দিলে আর এক, সাথে সাথে কিন্তু নাম্বার কাটা যাবে। বারবার বলছি, খুবই সোজা, আগে পড়ে এসেছো, আমার প্রয়োজন নাই, নিজেরাই পড়তে পারবে। তারপরেও আমি একটু মনে করিয়ে দিচ্ছি তোমাদের যে জিনিসগুলো মনে রাখবে। সংজ্ঞা যেটা লিখবে, উদাহরণ যেন সেটাই যাই। বুঝতে পেরেছো? আর কোনটা কি এটা কিন্তু জেনে থাকতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না পরে। তাহলে পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম কি আমরা বুঝেছি। এখন আবার রিভিউ করি। তাহলে ব্যক্তিবাচক কি, ব্যক্তির পরিবর্তে, মাথায় রাখবো এগুলা পার্সন অনুযায়ী বসবে। আত্মবাচক, তাহলে কর্তা নিজেই কোনো কাজ করছে এই ভাবটি বোঝানোর ক্ষেত্রে বসবে। অন্যাদিবাচক, নিজ ভিন্ন অন্য কোনো ব্যক্তিকে, অপর কোনো ব্যক্তিকে বোঝাবে। বুঝতে পেরেছো? দেখো, কোনো ব্যক্তি, বস্তু বা ভাবের সামগ্রিক সমষ্টি বোঝাবে। আর দেখো, পরস্পর নির্ভরতা বোঝাতে যেটা বা দুপক্ষের সহযোগে যে সর্বনামগুলো ব্যবহৃত হবে সেগুলোই হচ্ছে পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম। ঠিক আছে? তাহলে দেখো, এটা গেল। এখন আমি একটু উপরে লিখে দিই, অসুবিধা হবে? আর মনে হবে না, ঠিক আছে? একটু উপরে লিখে দিই। এখন পারবে, এগুলো পারবে। সর্বনাম খুব সোজা, খুবই সোজা, এবং ব্যাকরণিক শব্দশ্রেণী পুরোটাই সোজা, কোনো অসুবিধা নেই, পারবে। তাহলে পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম। এখন আমরা যদি বলি নির্দেশক সর্বনাম বা নির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম, আমরা কিন্তু পড়েছি। নির্দেশক সর্বনাম বা নির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম কিন্তু আমরা পড়েছি, তাই না? বলো। এখন এই নির্দেশক সর্বনাম বা নির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম কি? দেখো, যে সর্বনাম দ্বারা মানে বক্তার কাছ থেকে, যে সর্বনাম দ্বারা বক্তার কাছ থেকে কোনো কিছুর নৈকট্য বা দূরত্ব নির্দেশ করা হয়, অর্থাৎ যে বলছে তার কাছের বা দূরের কোনো কিছুকে নির্দেশ করতে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকেই বলা হয় কিন্তু নির্দেশক বা নির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। ঠিক আছে? তাহলে আমরা আরেকটা সর্বনামে চলে আসি। সর্বনামটা কি? নির্দেশক সর্বনাম। বলছি নির্দেশক সর্বনাম বা নির্দিষ্টতা জ্ঞাপকও বলতে পারো, এটা নির্দিষ্ট করে দেবে। তাহলে বলা হচ্ছে যে যে সর্বনাম দ্বারা বক্তার কাছ থেকে কোনো কিছুর নৈকট্য, অর্থাৎ নিকট, কাছাকাছি, বক্তার কাছ থেকে কোনো কিছুর নৈকট্য বা দূরত্ব নির্দেশ করা হয়, যে সর্বনাম দ্বারা বক্তার কাছ থেকে কোনো কিছুর নৈকট্য অর্থাৎ কাছাকাছি বা দূরের কোনো কিছুকে নির্দেশ করা হয়, সেই সর্বনামকে বলা হয় নির্দেশক বা নির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। বুঝতে পেরেছো? তাহলে দেখো, সংজ্ঞা থেকে বুঝতে পারি যে এই নির্দেশক সর্বনাম বা এই নির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম কিন্তু দুই প্রকার, তাই না? কি কি? একটা হচ্ছে নিকট নির্দেশক সর্বনাম, আর একটা হচ্ছে দূর নির্দেশক সর্বনাম। তাহলে এই নির্দেশক সর্বনাম কিন্তু দুই প্রকার হচ্ছে। কি কি? একটা হচ্ছে নিকট নির্দেশক, আরেকটা হচ্ছে, যদিও এটাকে তিনটা ভাগে ভাগ করে, কিছু কিছু ব্যাকরণ দেখবে এটাকে তিন ভাগে ভাগ করেছে, তুমি দুই ভাগে ভাগ করলে যথেষ্ট, কারণ পক্ষটাকে আমরা আলাদা নিয়ে নিয়েছি। বুঝতে পেরেছো? নিকট নির্দেশক, হ্যাঁ, আর আরেকটা বলা হচ্ছে দূর নির্দেশক, দূর নির্দেশক। তাহলে দেখো, নির্দেশক সর্বনাম দুই প্রকার, কোন কোন ব্যাকরণে কিন্তু তিন ভাগেও ভাগ করেছে, আমি বারবারই বলছি। এখন নির্দেশক সর্বনাম কি? যে সর্বনাম বক্তার কাছ থেকে কোনো কিছুর নৈকট্য অর্থাৎ নিকটে, কাছাকাছি বা দূরত্ব জ্ঞাপন করে, দূরের কোনো কিছুকে নির্দেশ করে, তাকেই বলা হচ্ছে নির্দেশক সর্বনাম। এবং এই নির্দেশক সর্বনাম দুই প্রকার, আমি দুই ভাগে এই ভাগটাকে নিচ্ছি, কেননা পক্ষভেদ আমি নিয়ে নিয়েছি, তাই বলছি একটা নিকট নির্দেশক, অর্থাৎ যদি বক্তার কাছের কোনো কিছুকে নির্দেশ করা হয় তাহলে সেই সর্বনামকে বলা হবে নিকট নির্দেশক। কি বলা হলো? যে সর্বনাম দ্বারা বক্তার কাছের কোনো কিছুকে নির্দেশ করা হবে তাকে বলা হবে নিকট নির্দেশক, আর যে সর্বনাম দ্বারা বক্তার কাছ থেকে কোনো কিছুর
দূরত্ব নির্দেশ করা হবে, অর্থাৎ দূরের কোনো কিছুকে নির্দেশ করা হবে, তাকেই বলা হবে দূর নির্দেশক সর্বনাম। যেমন দেখো কথার কথা, যে আমি ধরে নিলাম যে তোমরা আমার বাংলা মন্দির পড়তে এসেছো বা আসতেছো, বা ঘটনা হচ্ছে যে রাস্তা দিয়ে তোমরা যাচ্ছ, যাইতে লাগে দেখো আমি যাচ্ছি, ঠিক আছে, আমার সাথে আমার আম্মা আছেন। এখন তুমি হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করলে ওই সময় যে স্যার ইনি কে, তুমি আমাকে জিজ্ঞাসা, যেহেতু তুমি আমাকে চেনো, আমার সাথে আমার আম্মাকে দেখছো, দেখে তুমি আমাকে বলছো যে স্যার ইনি কে। যখন তুমি বলছো যে স্যার ইনি কে হন, যখন তুমি বলছো স্যার ইনি কে হন, তাহলে ইনি দ্বারা, যে এই যে আমরা এখানে বললাম ইনি, তাহলে বলো তো এই ইনি দ্বারা কি দূরের কোনো কিছুকে নির্দেশ করে? আমার থেকে দূরের কোনো কিছুকে নির্দেশ করছে না, কাছের, কাছেরই, এবং নির্দেশ করে দিচ্ছ না তুমি যে ইনি কে হন। তাহলে দেখো নির্দেশ করছো, এবং দেখো কাছের কোনো কিছুকে নির্দেশ করছো, বুঝতে পেরেছো? তাই ইনি কিন্তু সর্বনাম। কেন? ইনি তো আমার মায়ের প্রতিনিধিত্ব করছে, বিশেষের প্রতিনিধিত্ব করছে, তাহলে এটা তো অবশ্যই সর্বনাম হবে, তাই তো? তাহলে ইনি হচ্ছে নিকট নির্দেশক সর্বনাম। এখন যাই হোক, তুমি যে কোনো কারণবশত ঠিক ওই সময়ই আমাকে জিজ্ঞাসা করলে না, করে তুমি চলে গেলে, গিয়ে পরের দিন পড়তে আসলে, আইসা ধরো আমার সঙ্গে দেখালো, তখন তুমি আমাকে বললে যে স্যার আপনার সঙ্গে দেখেছিলাম, উনি কে হন আপনার? দেখো তোমার ভাষাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তখন তখন আবার তুমি বলছো যে স্যার উনি কে হন। যখন তুমি বলছো যে স্যার উনি কে হন, তাহলে দেখো যখন বলছো উনি কে হন, তাহলে উনি কি কাছের? নিশ্চয় কাছের না, দূরের, এই ক্ষেত্রে দূরের। আর আরেকটা জিনিস লক্ষ্য করো, উনিও তো আমার মায়ের প্রতিনিধিত্ব করছে, তাই তো? তাহলে এটা তো অবশ্যই সর্বনাম। এবং এটা দেখো তো দূরত্ব নির্দেশক না, দূর নির্দেশক নয়। আমরা কবিতা পড়িনি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে কানাবুকি সা। তাহলে এই যে বারবার বলছে ওই 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 দেখা যায় তাল গাছ, তাহলে ওই দূরের কোনো কিছুকে নির্দেশ করছে, এগুলো অবশ্যই দূর নির্দেশক হবে। তাহলে এ, এটি, ইনি, এগুলো এগুলো কি হবে? নিকট নির্দেশক সর্বনাম। আর ও, ওটি, উনি, ওগুলো দেখো নির্দেশ করে দিচ্ছ, এবং দূরের কোনো কিছুকে, তাই ওইগুলো হবে দূর নির্দেশক সর্বনাম। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে যে সর্বনাম দ্বারা বক্তার কাছ থেকে কোনো কিছুর নৈকট্য বা দূরত্ব নির্দেশ করা হয়, তাকেই বলা হয় নির্দেশক সর্বনাম। এবং এই নির্দেশক সর্বনামকে আমি দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে নিকট নির্দেশক, অর্থাৎ বক্তার কাছের কোনো কিছুকে, নিকটের কোনো কিছুকে নির্দেশ করতে যে সর্বনাম ব্যবহার করা হয়, তাকে বলা হয় নিকট নির্দেশক সর্বনাম। আর বক্তার কাছ থেকে দূরের কোনো কিছুকে নির্দেশ করতে যে সর্বনাম ব্যবহার করা হয়, তাকে বলা হয় দূর নির্দেশক সর্বনাম। বোঝাতে পেরেছি? এবং আমার মনে হয় তোমরা পারা কথা তোমরা জেনেছো এগুলা। তাহলে দেখো নির্দেশক বা নির্দিষ্টতা জ্ঞাপক বলতে পারো। এখন আমরা আরেকটা সর্বনামে চলে আসি। এগুলা দেখো সব অর্থের উপর ভিত্তি করে কিন্তু ভাগ করা হচ্ছে, তাই তো? আরো আসি, অনেক আছে। তুমি অ্যাটলিস্ট 5টা, কমপক্ষে 5টা দেবে, যদি পারো আর 2-1টা যদি দিতে পারো তোমরা দিয়ে দিবে, এখানে কোনো অসুবিধা নাই। বুঝতে পেরেছো? তাহলে যেহেতু নির্দেশক, তাহলে নিশ্চয়ই অনির্দেশক আছে। যেহেতু তুমি বলছো নির্দিষ্টতা জ্ঞাপক, তাহলে নিশ্চয়ই অনির্দিষ্টতা জ্ঞাপক আছে। বুঝতে পেরেছো? তাই তুমি এখানে বলতে পারো অনির্দেশক বা অনির্দিষ্টতা জ্ঞাপক, তোমার ইচ্ছা মর্জি। তুমি লিখতে পারো এখানে অনির্দিষ্টতা জ্ঞাপক, বা তুমি বলতে পারো অনির্দেশক। তাহলে অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম বা অনির্দেশক সর্বনাম। তাহলে অনির্দিষ্টতা জ্ঞাপক বা অনির্দেশক সর্বনাম কি? এই সর্বনামটা আর ওই যে অন্যাদিবাচক সর্বনাম, এই দুটোর মধ্যে কিন্তু ফিকশন বাদে বাবা, খুব লক্ষ্য রাখবে। এই অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম আর ওই যে একটা সর্বনাম পড়লাম না, অন্যবাচক বা অন্যাদিবাচক সর্বনাম, এই দুটোতে গিয়ে কিন্তু আমরা বেশ ভুল করে ফেলি। তাই একটু লক্ষ্য রাখবে। এটাও দেখো অনেকটা ওই রকমই মনে হচ্ছে, কিন্তু এই অনির্দিষ্ট বা পরিচয়হীন কোনো কিছুকে বোঝাতে, অনির্দিষ্ট বা পরিচয়হীন, ওইখানে বলা হলো যে নিজ ভিন্ন অন্য কোনো ব্যক্তিকে বোঝাতে। আবার এখানে বলা হচ্ছে যে অনির্দিষ্ট বা পরিচয়হীন কোনো কিছুকে বোঝাতে। এটা হতে পারে ব্যক্তি, এটা হতে পারে বস্তু। বুঝতে পেরেছো? তাই বলা হচ্ছে অনির্দিষ্ট বা পরিচয়হীন কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয়,
তাকে বলা হয় অনির্দিষ্টতা জ্ঞাপক বা অনির্দেশক সর্বনাম। বুঝতে পেরেছো? কি বলা হলো? যে অনির্দিষ্ট বা পরিচয়হীন কোনো কিছুকে বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকেই বলা হয় অনির্দিষ্টতা জ্ঞাপক বা অনির্দেশক সর্বনাম। বুঝতে পেরেছো বিষয়টা কেমন? যেমন ধরো তোমরা এই যে পড়তে এসেছো, কথার কথা পড়তে এসেছো, ধরো আমি ক্লাসে আসলাম, এসে দেখলাম কিছু পানি পড়ে আছে। হ্যাঁ, তো যেহেতু পানি পড়ে আছে, এখন আমি মনে করো যে এই জিনিসটা তো পজিটিভ নিলাম না, হয়তো তোমাদের মধ্যে কেউ ফেলেছে। তো আমি একটু রাগান্বিত, আমি একটু খেপে টেপে গেলাম, তাই আমি বলছি এই এখানে পানি কে ফেললো, পানি কে ফেললো। তোমরা বুঝতে পারতেছো যে তোমরা জানো যে কে ফেলেছে, এখন তোমরা বুঝতে পারতেছো যে বাবা যদি বলে দিই, এখন তার নাম যদি বলি, তার স্যার তো তাকে বকাবকি করতে পারে। তোমরা আবার দেখো টেকনিক্যালি কি উত্তর দিলে, স্যার কেউ ফেলে থাকবে। এই যে যখন বলছো যে স্যার কেউ ফেলে থাকবে, তো কেউ ফেলে থাকবে বলতে কে ফেললো এটা নির্দিষ্ট করলে, তুমি নির্দিষ্ট করলে না, তাহলে এটা অনির্দিষ্ট থেকে গেল না। আমি এখন কাকে ধরবো কে ফেললো, তাই না বলো? তো এই যে কেউ ফেলে থাকবে, আবার তুমি বলছো যে কিছু লোক না খুব খারাপ হয়। এই যে যখন বলছো কিছু লোক, এখন কোন লোক এটা তো তুমি বলে দাও নাই, তাহলে কেউ, কিছু, কোনো, এরকম। বুঝতে পেরেছো? দেখো এগুলাই হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক বা অনির্দেশক সর্বনাম। তুমি নির্দিষ্ট করছো না, তাহলে এইটা আর অন্যাদিবাচকের মধ্যে কিন্তু তফাৎ আছে। দুটো একই রূপ মনে হয় কিন্তু একই না, আমি বারবারই বলছি। তাহলে দেখো অনির্দিষ্ট বা পরিচয়হীন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে বলা হয় অনির্দেশক বা অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। ঠিক আছে? তাহলে এই যে এরকম যে ভাগগুলো দেওয়া হলো, এগুলো দেখো সবই অর্থের উপর ভিত্তি করে ভাগ করা হলো। বুঝতে পেরেছ? তাই তোমরা সর্বনাম যে সরাসরি বলবে না যে অর্থানুসারে সর্বনাম 7 প্রকার, বা অর্থানুসারে সর্বনাম 10 প্রকার, বা অর্থানুসারে সর্বনাম 5 প্রকার, এরকম বলবে না। তোমরা বলবে কি যে অর্থের উপর ভিত্তি করে বা অর্থানুসারে সর্বনামকে কয়েকভাবে ভাগ করা যায়, বা বিভিন্ন প্রকারের হয়ে থাকে, বা নিম্নলিখিতভাবে শ্রেণীকরণ করা যায়। এইরকম একটু দায় এড়াইয়ে দিবে, বুঝছো? কারণ যখন তুমি সুনির্দিষ্ট করবে তখন তোমার কিন্তু রেফারেন্স টানতে হবে, যে তুমি কোন বৈয়াকরণিকের অভিমতে এটাকে ভাগ করলে, তোমাকে কিন্তু রেফারেন্স টানতে হবে। তুমি কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ভাঙলে, নাকি তুমি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ভাঙলে, নাকি তুমি কার মতে ভাঙলে, কার মতটাকে তুমি গ্রহণ করছো, সেই ক্ষেত্রে রেফারেন্স টানতে হবে। তো এটা একটু মুশকিল, তাই তুমি ওরকমভাবে নির্দিষ্ট না করে বলবে যে অর্থানুসারে সর্বনাম বিভিন্ন প্রকারের হয়ে থাকে বা নিম্নলিখিতভাবে শ্রেণীকরণ করা যায়, এভাবে ভাগ করে দিবে। দিয়ে এরকম কমপক্ষে 5টা, যদি পারো এরকম আরো 2-1টা ভাগ দিয়ে দিবে। বুঝতে পেরেছো? দিলেই যথেষ্ট। আমি কি বোঝাতে পেরেছি? একটা প্রশ্ন লেখো তো বাবা, প্রশ্ন লেখো। সর্বনাম কাকে বলে? সর্বনাম কাকে বলে? ঠিক আছে, অর্থানুসারে সর্বনামের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। সর্বনাম কাকে বলে? অর্থানুসারে সর্বনামের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। কি বললাম? সর্বনাম কাকে বলে? অর্থানুসারে সর্বনামের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। সর্বনাম কাকে বলে? অর্থানুসারে সর্বনামের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। বুঝতে পেরেছো? আমার মনে হয় তোমরা পারবে। ঠিক আছে তো? তাহলে সেক্ষেত্রে কি করবে? সর্বনামের আগে সংজ্ঞা দিয়ে দিবে। কি করবে? সর্বনামের আগে সংজ্ঞা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর কি বলবে? যে অর্থানুসারে সর্বনাম বিভিন্ন প্রকারের হয়ে থাকে বলে এই যে প্রকারগুলো দেখলে এর মধ্যে কমপক্ষে 5টা যতদূর পারো দিয়ে দিবে। ঠিক আছে তো? সুনির্দিষ্ট করো না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইবার সর্বনামের আরেকটা শ্রেণী বিভাগ দেখব। তাহলে এখন আমরা কিভাবে ভাগ করব? অন্যয় ভেদে ভাগ করব। ঠিক আছে? কি? এখন অন্যয় ভেদে ভাগ করব। অন্যয় ভেদে। এবার অন্যয় ভেদে সর্বনামের শ্রেণী বিভাগ। এখানে কিন্তু পণ্ডিতগণ প্রায় একমত হয়েছে যে অন্যয় ভেদে সর্বনামের শ্রেণী বিভাগ। এখন অন্যয় মানে কি বলেছি? অন্যয় মানেই বলেছি সম্পর্ক। তাহলে সম্পর্কের উপর ভিত্তি করে, অর্থাৎ অন্যয়ের উপর ভিত্তি করে। বুঝতে পেরেছো? তাই অন্যয়গতভাবে সর্বনামকে কিন্তু 3টা ভাগে ভাগ করা যায়। বুঝতে পেরেছো? তুমি এখানে সুনির্দিষ্ট করে ফেলতে পারো, বা তুমি এখানেও বলতে পারো নিম্নলিখিতভাবে শ্রেণীকরণ করা যায়, তাহলে কেউ কিছু বলবে না। বা তুমি এখানে সুনির্দিষ্ট করলে অসুবিধা নাই। এই অন্যয়গতভাবে সর্বনামকে কিন্তু 3টা ভাগে ভাগ করা হয়।
তিনটা ভাগে ভাগ করা হয়। কি কি ভাগ? এই ভাগগুলোর মধ্যে দেখো অন্যয়গতভাবে আমি বলছি যে তিনটি ভাগে ভাগ করা হয়, বুঝতে পেরেছো? তার মধ্যে একটা ভাগ যদি আমরা নিয়ে নিই, কি ভাগটা নিব? দেখো আমরা বলতে পারি যে প্রশ্নবাচক বা প্রশ্নসূচক, প্রশ্নবাচক সর্বনাম বা প্রশ্ন জ্ঞাপক সর্বনাম বা প্রশ্নসূচক সর্বনাম। ঠিক আছে? ইন্টারোগেটিভ প্রোনাউন মনে হয় বলো তোমরা এটাকে, আমি জানি না, তোমরা প্রোনাউনের ভাগ পড়েছো বাবা, আমি ইংরেজি বুঝি না, বাংলায় আসো। প্রশ্নবাচক সর্বনাম আমাকে বলে দিতে হবে। প্রশ্নবাচক সর্বনাম কোন সর্বনাম? প্রশ্নবাচক যে সর্বনাম দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। দেখো এটা কিন্তু ওই অর্থের উপর ভিত্তি করে হচ্ছে না, এগুলা একটু ভিন্নতর। তাহলে যে সর্বনাম দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, বুঝতে পেরেছো, তাকে আমরা বলতে পারি প্রশ্নবাচক সর্বনাম, তাই না বলো? তোমরা পড়েছো তো হু, হোয়াট, হুইচ এরকম পড়েছো, তাই না বলো? তোমরা প্রোনাউনের মধ্যে কোন কোন প্রোনাউনে যায় এগুলো তোমরাই জানো, আমি জানি না। আমার বাংলায় প্রশ্নবাচক সর্বনাম কি? যে সর্বনাম দ্বারা কোনো কিছু জানার ইচ্ছা বা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকেই বলা হয় কিন্তু প্রশ্নবাচক সর্বনাম, বুঝতে পেরেছো? যেমন আমরা জানি যে কে, ঠিক আছে, কি, সরি, ওই কিও দিতে পারো, দেখ সেটা অন্যরকম বিষয়। কি এটা দিব, অব্যয় দিব, এটা আমি জানি না কি দিব, আমি জানি না, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে দেখো কে, কি, কি, দেখো কোন, এটা কয়কার লিখেছি বাবা, এটা কয়কার লিখেছি, হ্যাঁ। তাহলে এই জাতীয় জিনিসগুলো, তাই তো, যে সর্বনাম দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে বলা হয় প্রশ্নবাচক সর্বনাম। এরপরে যদি আমরা আসি তাহলে আমরা বলতে পারি সংযোগবাচক সর্বনাম। কি বললাম? সংযোগবাচক বা সংযোগ জ্ঞাপক, তোমার ইচ্ছা যেটা খুশি তুমি সেটা বলতে পারো। তাহলে কি বলতে পারো তোমরা? সংযোগবাচক বা সংযোগ জ্ঞাপক, তোমাদের খুশি, তোমাদের খুশি মতো তোমরা বলবে, ঠিক আছে? তাহলে সংযোগবাচক বা সংযোগ জ্ঞাপক সর্বনাম। এই সংযোগ জ্ঞাপক বা সংযোগবাচক সর্বনাম কি? এই সংযোগ জ্ঞাপক বা সংযোগবাচক সর্বনাম সেটাই যেটা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তু বা বাক্যের মধ্যে, বলা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা বাক্যের মধ্যে সংযোগ ঘটায়। যে সর্বনাম দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা বাক্যের মধ্যে সংযোগ ঘটায় তাকে বলা হয় সংযোগ জ্ঞাপক সর্বনাম বা সংযোগবাচক সর্বনাম, যেটাকে তোমরা রিলেটিভ প্রোনাউন বলে পড়ে এসছো মনে হয়। তো দেখ, যে সর্বনাম দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা বাক্যের মধ্যে সংযোগ ঘটায় তাকেই বলা হয় কিন্তু সংযোগবাচক সর্বনাম। এবং খুবই সাবধানী থাকবে, এগুলা বাক্য দ্বারা কিন্তু এগুলা নির্ণয় মানে করা লাগে সাধারণত, বুঝতে পেরেছো না? আমরা এমনিও পারি, কিন্তু একই জিনিস কিন্তু প্রশ্নবাচকেও যাতে মানে যাইতে পারে, আবার ওই একই সর্বনাম কিন্তু সংযোগ জ্ঞাপকেও আসতে পারে। দেখো আমি একটা বাক্য লিখে তোমাকে দেখাই। লেখা হলো, আমি বলি কি তোমার সেখানে না যাওয়াই উচিত, বা আমি বললাম, আমি বলি কি সেখানে না যাওয়াই উচিত, আমি এভাবেই দিলাম, তোমার দিলামই না, দিলেও কোনো অসুবিধা নাই। তাহলে দেখো তো, এইবার তুমি লক্ষ্য করো তো এই জায়গাটা, এটা কি? এটা অবশ্যই সর্বনাম। এবং এই সর্বনাম কি করছে দেখো, দুটো বাক্যের মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করে দিচ্ছে, তাই না বলো? তাহলে একই জিনিস কিন্তু প্রশ্নবাচকেও যেতে পারে, ওই একই জিনিস কিন্তু সংযোগ জ্ঞাপকেও আসতে পারে। তাই এটার প্রয়োগ দেখে তোমাকে চিনতে হবে, প্রয়োগ না দেখে কিন্তু তুমি চিনতে পারবে না, অর্থাৎ বাক্য দেখে কিন্তু তুমি চিনতে পারবে এই জিনিসটা। তাই বলছি যে তোমাদের সবসময় কিন্তু ঠকানোর চিন্তা করবে, বুঝতে পেরেছো? তো আমরা সাধারণত এখানে বলতে পারি যে, ঠিক আছে, যারা বা যাহারা বা যিনি, বুঝতে পেরেছো? এই জাতীয় সর্বনাম দ্বারা দেখো বাক্যকে সংযোগ করা হয়, বুঝতে পেরেছো? বা দুটো ব্যক্তিকে সংযোগ করা হয় বা বস্তুকে সংযোগ করা হয়। তাহলে যে সর্বনাম দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু
বা বাক্যের মধ্যে সংযোগ ঘটানো হয় তাকেই বলা হয় সংযোগ জ্ঞাপক বা সংযোগবাচক সর্বনাম। বুঝতে পেরেছ? তাই এই জায়গায় একটু লক্ষ্য রাখবে যে একই জিনিস কিন্তু বিভিন্ন জায়গায় যেতে পারে, একই জিনিস কিন্তু বিভিন্ন জায়গায় যেতে পারে, কিন্তু দেখে শুনে নির্ণয় করতে হবে। ঠিক আছে তো? তাহলে সংযোগ, এবং একটা মজার বিষয় দেখো, আগে যেই ভাগগুলো পড়লাম, আগে যেভাবে দেখলাম, এখানে কিন্তু সেভাবে না। এখানে সর্বনামগুলো যে আসলে সম্পর্ক বিধানেই শুধু ব্যবহৃত হচ্ছে, তাই দেখো অন্যই ভেদেও কিন্তু সর্বনামের এই ভাগগুলো করা হচ্ছে। বুঝতে পেরেছো? অর্থাৎ সম্পর্ক বিধান করে দিচ্ছে মাত্র। তাই সম্পর্ক ভেদে ভাগ অর্থাৎ অন্যয় ভেদে অর্থাৎ অন্যয়গত ভাগ, তাই বলা হচ্ছে প্রশ্নবাচক, সংযোগ জ্ঞাপক। আর আরেকটা আমরা বলতে পারি এখানে যে সাপেক্ষ, সাপেক্ষ বা নিত্য সম্বন্ধীয় সর্বনাম, মানে এইটা সাপেক্ষ বা নিত্য সম্বন্ধীয় সর্বনাম। এই যে দেখো সাপেক্ষ বা আমরা বলতে পারি নিত্য সম্বন্ধীয় সর্বনাম। বুঝতে পেরেছ? দেখো সংজ্ঞাটা এখানে সন্নিহিত আছে। তুমি যদি সন্ধি করো তাহলে দেখো স যুক্ত অপেক্ষ, তাই না? তাহলে অ মিলে আ হয়ে গেল, তাই হলো সাপেক্ষ। তাহলে অপেক্ষ মানে কি তোমরা সেটা বুঝো, এবং সাথে অর্থে, তাই সমাস যদি করো তাহলে অপেক্ষার সহিত বর্তমান সাপেক্ষ। তাহলে একটা থাকবে, তার জন্য আরেকটা অপেক্ষা করবে। ভালো করে বুঝো। এটাকে যদি ভাঙো তাহলে কিন্তু দেখো তুমি সংজ্ঞা নিরূপণ করতে পারছো। আবার এই যে নিত্য সম্বন্ধীয়, অর্থাৎ সম্বন্ধ থাকবে, সম্বন্ধ থাকতে গেলেই কিন্তু একা হবে না, সবসময় দুই লাগবে। তাই এই সাপেক্ষ বা নিত্য সম্বন্ধীয় সর্বনাম কিন্তু সবসময় সর্বনাম যুগল হতে হবে, এবং এইটা আর এইটা একই, প্রায় এক, কিন্তু এখানে একটা আর এখানে দুটো। তাই এখান থেকে এখানে মানে সংজ্ঞা আমরা নিরূপণ করতে পারি। তাহলে এখানে বললাম কি, যে সর্বনাম কোনো ব্যক্তি, বস্তু বা বাক্যের মধ্যে সংযোগ ঘটায় তাকেই বলা হচ্ছে সংযোগ জ্ঞাপক সর্বনাম। তাহলে এখানেও কিন্তু ওই একই কাজই করবে, কিন্তু এখানে দুটো সর্বনাম হবে এবং একটা অপরটার পরিপূরক হবে। বুঝতে পেরেছো? তাছাড়া সাপেক্ষ আসবে না। বুঝতে পেরেছো? সাপেক্ষ কথাটার অর্থই কিন্তু কার্য কারণাত্মক। তাই আমরা বলতে পারি যে পরস্পর নির্ভরশীল, পরস্পর নির্ভরশীল যে সর্বনাম যুগল, পরস্পর নির্ভরশীল, নির্ভরশীলতা না আসলে সাপেক্ষ ভাব আসবে না বা সম্বন্ধ আসবে না। তাই বলছি পরস্পর নির্ভরশীল যে সর্বনাম যুগল দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা বাক্যের মধ্যে সংযোগ ঘটায় তাকেই বলা হয় সাপেক্ষ বা নিত্য সম্বন্ধীয় সর্বনাম। এইটা কিন্তু খুব দরকার, কেননা আমি অনেক, এটা বোর্ডে না আসলেও, বোর্ড প্রশ্নে না আসলেও অনেক নামি দামি কলেজের টেস্টের প্রশ্নে দেখেছি এইরকম প্রশ্ন আসতে, যে 5টি সাপেক্ষ সর্বনাম যোগে 5টি বাক্য গঠন করে বাক্য প্রয়োগ দেখাও। প্রশ্নটা দিয়েছে এরকম, সাপেক্ষ সর্বনাম কাকে বলা হয় বা নিত্য সম্বন্ধীয় সর্বনাম কাকে বলা হয়, 5টি সাপেক্ষ বা নিত্য সম্বন্ধীয় সর্বনাম যোগে 5টি বাক্য গঠন করে দেখাও। তাই সাপেক্ষ বা নিত্য সম্বন্ধীয় সর্বনাম কিন্তু খুব দরকার, অন্যগুলো যে দরকার নাই তা না। তাই এটা লক্ষ্য রাখবে। এখানে বারবারই বলছি যে এখানে একটাই হবে না, সবসময় দুটো লাগবে, এবং দুটো একটা অপরটার পরিপূরক হতে হবে, একটা অপরটার উপর নির্ভরশীল হতে হবে। তাই বারবার বলছি পরস্পর নির্ভরশীল যে সর্বনাম যুগল, পরস্পর নির্ভরশীল যে সর্বনাম যুগল দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা বাক্যের মধ্যে সংযোগ ঘটায় তাকে বলা হয় সাপেক্ষ বা নিত্য সম্বন্ধীয় সর্বনাম। যেমন আমরা যদি বলি, দেখো যে সে, আমরা যখন বলছি দেখো যা তা, বা আমরা যখন বলছি যিনি তিনি, বা আমরা যখন বলছি যেমন তেমন, এগুলা কিন্তু তোমরা জানো। তাহলে এগুলা কিন্তু সবসময় যুগল দুটো,
এবং একটা আরেকটার উপর নির্ভরশীল, এবং এটা যে কাজ করে এটাও সেই কাজ করে, কিন্তু এখানে দুটো কাজ করছে, এখানে একটা কাজ করছে। তাই বলা হচ্ছে যে সর্বনাম দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা বাক্যের মধ্যে সংযোগ ঘটায় তাকে বলা হয় সংযোগ জ্ঞাপক। আর পরস্পর নির্ভরশীল যে সর্বনাম যুগল দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা বাক্যের মধ্যে সংযোগ ঘটায় তাকেই বলা হচ্ছে সাপেক্ষ বা নিত্য সম্বন্ধীয় সর্বনাম। ক্লিয়ার? আমার মনে হয় আমরা পারব। তাহলে দেখো এই ভাগগুলো কিন্তু অন্বয় অনুযায়ী, অর্থাৎ সম্পর্কের উপর ভিত্তি করে। এগুলো দেখো শুধু সম্পর্ক বিধান করে দিচ্ছে মাত্র, এগুলো অর্থানুসারে আমরা বসাচ্ছি না। তাহলে আগের ভাগ থেকে এগুলো কিন্তু ডিফারেন্স, বুঝতে পেরেছ? তাই অনেক সময় প্রশ্ন হতে পারে যে অন্যয় ভেদে সর্বনামের শ্রেণী বিভাগ উদাহরণ আলোচনা করো, আসতেই পারে। বিশেষ করে সাপেক্ষ বা নিত্য সম্বন্ধীয় সর্বনাম অনেক সময় কিন্তু অনুচ্ছেদ দিয়ে সেখান থেকেও নির্ণয় করতে দেয়। তাই বাবা খুব সাবধান, এগুলো একটু দেখে নিয়ে পড়বে। আমি জানি তোমরা পারতে এবং তোমরা জানতে, এত কথা বলবার পেছনে কারণ ছিল না, কিন্তু তারপরেও একটু সময় ব্যয় করছি যেন এই জায়গাগুলো থেকে তোমাদের ভুল না হয়। ঠিক আছে তো? আর আরেকটা ভাগ বলা হচ্ছে কি পক্ষভেদে। পক্ষভেদে, তাহলে পক্ষভেদে সর্বনামের শ্রেণী বিভাগ। পক্ষভেদ, পক্ষ মানেই কিন্তু পার্সন বলেছি, অর্থাৎ বাংলায় যেটাকে পুরুষ বলে পড়ে এসেছি। এখন বাংলা একাডেমি পুরুষ শব্দটা ব্যবহার করতে মানে অ্যাকচুয়ালি মানে চাচ্ছেন না, কেননা পুরুষ কথাটার মধ্যে কেন জানি আসলে ইয়ে নেওয়া হয়, একটু ওইখানেও যেন একটু পক্ষপাতিত্ব থাকে। তাই পুরুষ শব্দটা, এই শব্দটা ব্যবহার না করে ব্যবহার করছেন পক্ষ। বুঝতে পেরেছো? ওই একই জিনিস, পার্সন অনুযায়ী ভাগ, পুরুষ অনুযায়ী ভাগ। তাহলে এই পক্ষভেদের সর্বনাম তিন প্রকার, এটা তুমি সুনির্দিষ্ট করতে পারো, কারণ এটা তোমরা জানোই। তাহলে একটা কি, একটা পক্ষ হচ্ছে কি বক্তা পক্ষ। কি বললাম? বক্তা পক্ষ। এই বক্তা পক্ষ, এই বক্তা পক্ষ মানে কি? বক্তা পক্ষ মানেই কিন্তু উত্তম পুরুষ, তোমরা জানো এটা উত্তম পুরুষ। আসলে এটা তোমাদের থাকবে না, এটা প্রয়োজন নাই। দেখো তোমাদের একটা অনুচ্ছেদ দিল, দিয়ে বলল যে নিচের অ্যাকচুয়ালি সর্বনামগুলো কোন পক্ষের নির্দেশ করো। তাহলে পক্ষ কি, পক্ষ অনুযায়ী কোন ভাগ, এটা না জানলে কিন্তু পারবে না বাবা, মুশকিলে পড়ে যাবে কিন্তু। তাই পক্ষ মানে যে অ্যাকচুয়ালি পার্সন অনুযায়ী ভাগ, পুরুষ অনুযায়ী ভাগ, এটা মনে রাখবে। তার বক্তা পক্ষ মানেই কিন্তু উত্তম পুরুষ। হ্যাঁ, এই অনুযায়ী সর্বনামের শ্রেণী বিভাগ একটা। তাহলে স্বয়ং বক্তাই কিন্তু বক্তা পক্ষ এবং উত্তম পুরুষ কি তোমরা জানো। তাহলে এখানে যদি বলা হয় আমি, তুমি বলবো না, তুমি বলবো না কখনোই, তাহলে আমি, আমরা, আমাদের, তাই না? চলতেই থাকলো। আমরা ফার্স্ট পার্সন কি চিনি, বুঝতে পেরেছো? তাহলে স্বয়ং বক্তা বা তার সমগোত্রীয় সর্বনামকে বলা হবে কিন্তু বক্তা পক্ষ। স্বয়ং বক্তা বা তার সমগোত্রীয়কে বলা হবে কিন্তু বক্তা পক্ষ। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা চলে আসলাম খুব সহজেই, আমি জানি আমার সময় হয়ে গেছে, অল্প একটু আমি বলে দিই। আরেকটা হচ্ছে শ্রোতা পক্ষ। শ্রোতা পক্ষ, ঠিক আছে। এই শ্রোতা পক্ষ মানে কি? দেখো মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ। তাহলে লক্ষ্য রাখো তো, এই যে আমি যে কথা বলছি, আমি বলছি, আমি তো বক্তা, তাহলে আমি উত্তম পুরুষ। এখন এই যে তুমি আমার সামনে আছো, তাই যে তোমাকে বলছি, তাহলে তুমি তো শ্রোতা পক্ষ, তাই না বলো? তাহলে বক্তার সামনে প্রত্যক্ষভাবে উপস্থিত, ঠিক আছে, বক্তার সামনে প্রত্যক্ষভাবে উপস্থিত শ্রোতাকেই বলা হচ্ছে শ্রোতা পক্ষ। বক্তার সামনে প্রত্যক্ষভাবে উপস্থিত বা তার সমগোত্রীয় শ্রোতাপক্ষকে বা সর্বনামকে বলা হচ্ছে কিন্তু শ্রোতাপক্ষ বা মধ্যম পুরুষ। তাহলে তুমি, তোমরা, তোমাদের, তাই না বলো? এগুলো তো তোমরা জানো। তাহলে এখানে বলছি এগুলো তোমরা পারো, আমার প্রয়োজন নাই। তুমি, তোমরা, তোমাদের, এগুলো সবই জানো তুমি। এখন আরেকটা কি আসলো? আরেকটা আসলো হচ্ছে অন্য পক্ষ। অন্য পক্ষ অর্থাৎ এটাকে আমরা বলছি নাম পুরুষ। এভাবে লিখবে না, এভাবে লেখার প্রয়োজন নাই, তোমরা শুধু বক্তাপক্ষ, শ্রোতাপক্ষ বা অন্য পক্ষ, আমি এমনি তোমাদের বোঝার সুবিধার্থে মাঝে এটা লিখে দিলাম। তাহলে অন্য পক্ষ কি? দেখো আমি, তুমি ছাড়া জগতের যত কিছু সবই তো শ্রোতাপক্ষ, এই অন্য পক্ষ, তাই না বলো?
এখন দেখো তুমি আমার সামনে উপস্থিত, এখন আমি বলছি কি যে দেখো সাজিদ কিন্তু আজকে ভুল বলেছে, যদিও সাজিদ আছে, আমি মনে করো নাই, বুঝতে পেরেছো, ও এখানে উপস্থিত নাই। তাহলে আমরা বলছি যে তাহলে কি এটা অনুপস্থিত, তাহলে অনুপস্থিত কোনো কিছু বা তার সমগোত্রীয়দের নির্দেশ করতে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকেই বলা হয় কিন্তু অন্য পক্ষ, বুঝতে পেরেছো? যেমন সে, তারপর যা কিছুই বলি না কেন, থার্ড পারসন কি আমরা জানি, বুঝতে পেরেছো? তো এগুলো আমরা চিনি। তো এখানে আরেকটা জিনিস একটু লক্ষ্য করবার বিষয় আছে, যে এই শ্রোতাপক্ষকে দেখো, এই শ্রোতাপক্ষকে আবার তিনটা ভাগে ভাগ করে, তোমরা তো এটা জানো। মানে শ্রোতাপক্ষের আবার তিন ধরনের ব্যবহার আছে। একটা হচ্ছে সম্ভ্রমাত্মক, যখন আমি বলছি আপনি, তাই না, তুমি না বলে যখন বলছি আপনি, তখন এটা সম্ভ্রমাত্মক ব্যবহার, এর তিন ধরনের ব্যবহার আছে। আবার যখন বলছি তুই, তখন দেখো এটা কি ব্যবহার, তুচ্ছাত্মক ব্যবহার। আবার যখন বলছি তোমরা, তখন দেখো এটা সাধারণ ব্যবহার, তাই না? তাই শ্রোতাপক্ষের আবার তিন ধরনের ব্যবহার আছে, এটা এগুলো তোমরা জানো। কিন্তু এখান থেকে প্রশ্নের আঙিকটা বলি, যেটা তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো তোমাদের আসে সাধারণত সর্বনামের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। তাই এই প্রশ্নটা লিখবে এবং 3টা স্টার দিয়ে রাখবে, কেননা এটা খুব খুব গুরুত্বপূর্ণ। তাই VVI লিখতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি? সর্বনামের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। প্রশ্ন 1, সর্বনামের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। তাহলে এই প্রশ্নটা আসলে এর অ্যান্সারটা কিভাবে করবে? এর অ্যান্সারটা করবে এইভাবে, খুব ভালো করে বুঝবে। এর অ্যান্সারটা করবে এইভাবে যে তোমরা আগে সর্বনামের সংজ্ঞাটা দিবে, তারপর এই যে 3টি মানদণ্ডের উপর ভিত্তি করে যে ভাগ করছে, ভাগ 3টা দেখাবে, দেখে অর্থানুসারে যে সর্বনামের শ্রেণী বিভাগ এগুলার এসে সংজ্ঞা এবং উদাহরণ দিবে। কিন্তু পরেরটা অন্যয়গত, যদি পারো সংজ্ঞা দিবে, না পারো তুমি শুধু ওই যে প্রশ্নবাচক উদাহরণ দিবে, সংযোগ জ্ঞাপক উদাহরণ দিবে, আর সাপেক্ষ সর্বনাম উদাহরণ দিয়ে দিবে। পক্ষ অনুযায়ী 3টা ভাগ করে শুধু উদাহরণ দিবে, বক্তা পক্ষ উদাহরণ দিবে, শ্রোতা পক্ষ উদাহরণ দিবে, আর অন্য পক্ষ শুধু উদাহরণ দিয়ে দিবে। যদি সময় পাও তাহলে সংজ্ঞা এবং উদাহরণ সবই ব্যবহার করবে, কারণ 5 মার্কস তো, তার উপর ভিত্তি করে সময়ের সাথে সামঞ্জস্য করে আমাদের অ্যান্সার করতে হবে। কিন্তু যদি একদম আইডেন্টিফাই করে দেয় যে অর্থানুসারে সর্বনামের শ্রেণী বিভাগ, তাহলে প্রত্যেকটার সংজ্ঞা উদাহরণ। যদি বলে অন্যয়ভেদে সর্বনামের শ্রেণী বিভাগ, তাহলে প্রত্যেকটার সংজ্ঞা উদাহরণ। যদি বলে পক্ষানুসারে সর্বনামের শ্রেণী বিভাগ, তাহলে প্রত্যেকটার সংজ্ঞা এবং উদাহরণ। আমি মনে হয় তোমাদের বোঝাতে পেরেছি। তো সবাই ভালো থেকো, ঠিক আছে? তোমাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।